একটা সময় ছিল যখন নকশালবাদ ভারতের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। কিন্তু ভারত কথা দিয়েছিল দেশ থেকে নকশালবাদদের মুছে ফেলবে। আর আজকের দিনে দাঁড়িয়ে ভারত যে কথা দিয়ে কথার দাম রাখে সেটা আবারও প্রমাণ করে দিল। ভারত জানিয়েছিল 31শে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ মুছে ফেলবে। সেই মতো ভারত তার কথার দাম রেখেছে, তাও আবার ডেডলাইন পূরণ হওয়ার আগেই। 30শে মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে নকশাল মুক্ত ভারত কথাটি উল্লেখ করেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি এমন করেছে যার জন্য নকশাল মুক্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে? সত্যিই নকশাল মুক্ত হয়েছে, নাকি ভারতের ব্যর্থতা ঢাকতে এমন মন্তব্য করা হচ্ছে? আর এই নকশালবাদ ব্যাপারটাই বা কি, যার জন্য এখন চারিদিকে আলোচনা এক প্রকার তুঙ্গে চলছে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে বলি এই নকশালবাদ ব্যাপারটা কি এবং এর উৎপত্তিটা ঠিক কোথা থেকে। বেসিক্যালি 1967 সালে দার্জিলিং জেলার নকশালবাড়ি থেকেই এই নকশালবাদের উৎপত্তি হয়, চারু মজুমদার এবং কানু সান্যালের হাত ধরে। কিন্তু এদের প্রধান আইডিওলজি ছিল চায়নার থেকে, কারণ চায়নাতে অস্ত্র হাতে বিক্ষোভ করে সরকার ফেলে দেওয়া হয়েছিল সেই সময়। এবার সেই রকম মনোভাবই মূলত এই নকশালবাদ গড়ে ওঠে। এদের মূল আদর্শ ছিল মাওবাদী মতাদর্শ, অর্থাৎ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে এক প্রকার উপড়ে ফেলা। ধীরে ধীরে এটি ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, যা একসময় রেড করিডোরে পরিণত হয়। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো ছিল এর মূল কেন্দ্রবিন্দু। বিশেষ করে ছত্তিশগড়ের বস্তার অঞ্চল ছিল নকশালদের এপি সেন্টার। ঘন জঙ্গলের কারণে সেখানে সরকারের পৌঁছানো খুব কঠিন হয়ে পড়েছিল সেই সময়। আর নকশালরা সেখানে নিজস্ব কর ব্যবস্থা এবং আদালত চালিয়ে এক ধরনের সমান্তরাল সরকার গড়ে তুলেছিল, মূল সরকারের নিয়মের এক প্রকার বাইরে গিয়ে। ফলে কয়েক দশক ধরে এই এলাকাগুলো ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আর বেশিরভাগ নকশালবাদের বেশিরভাগই জঙ্গল এবং পাহাড়ের আড়ালে থাকতো, এবং সেখান থেকেই পুরো স্ক্যান্ডেলটা তারা পরিচালিত করত। এই নকশালবাদরা যেহেতু চীনা মতাধর্মী, সেই কারণে তাদের স্লোগানও ছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, চীনের পথ আমাদের পথ। অর্থাৎ তাদেরকে এক প্রকার নানা কথার ছলে ম্যানুপুলেট করা হয়েছে, এটা কিন্তু বলা যেতেই পারে, যা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল ধীরে ধীরে। কেননা ভারতের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে সংশয় তৈরি হতে শুরু করে। এই রকম অবস্থায় ভারত সরকার বিশেষ কিছু পদক্ষেপ নেয় এই নকশালবাদ দমন করার জন্য। প্রথমত, যে সমস্ত অঞ্চলে নকশালবাদদের বাস, সেই জায়গাগুলোতে স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করা হয়। কারণ এইগুলো হচ্ছে এক প্রকার জনকল্যাণ কাজ। বিশেষ করে যেখানে এই সমস্ত জিনিস নেই, সেখানে তৈরি হওয়া মানে সেখানকার মানুষদের মন জয় করা, যার মাধ্যমেও কিছুটা নকশালবাদ দমন করা গেছে এই মুহূর্তে। তবে নকশালবাদ দমন করার পিছনে সরকারের আরও বেশ কিছু মাস্টার স্ট্রোক ছিল, যেমন আক্রমণাত্মক নিরাপত্তা অভিযান। সিআরপিএফ এবং কোবরা বাহিনী জঙ্গলের গভীরে গিয়ে ইন্টেলিজেন্স ভিত্তিক অপারেশন চালানো এবং ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নকশালবাদ দমন করা হয়েছিল। 2, আত্মসমর্পণ ও পুনর্বাসন, অর্থাৎ শুধু তাদেরকে হত্যা করে নয়, বরং যারা অস্ত্র ত্যাগ করেছে তাদেরকে চাকরি, টাকা এবং দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছিল। 3, উন্নয়ন ও পরিষেবা। জঙ্গল এলাকায় রাস্তাঘাট, মোবাইল টাওয়ার এবং স্কুল তৈরি করা হয়েছে, যাতে মানুষ সরকারের প্রতি বিশ্বাস করতে পারে। 4, সুশাসন ব্যবস্থা, যেখানে এখন পঞ্চায়েত নির্বাচন ও সরকারি রেশম পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে, যা আগে নকশালবাদদের নিয়ন্ত্রণে ছিল। এছাড়া অমিত শাহ সম্প্রতি তার বক্তব্যে এ বিষয়ে ইন্দিরা গান্ধী ও কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছেন। তার মতে 1970-এর দশকে বামপন্থী আদর্শকে প্রশ্রয় দেওয়ার ফলেই নকশালবাদ বড় আকার রূপ নিয়েছিল। তিনি বলেন, নকশালবাদ শুধু দারিদ্র্যের কারণে নয়, বরং এক ধরনের বিশেষ রাজনৈতিক মতাদর্শের কারণে টিকে ছিল। তবে এর পাল্টা যুক্তিও আছে যে ইন্দিরা গান্ধী যেমন সমাজতান্ত্রিক নীতি নিয়েছিলেন, তেমনি নকশালদের ওপর কঠোর দমন পীড়নও চালিয়েছিলেন। সুতরাং নিরাপত্তার দিক থেকে ভারত সাফল্যের সাথে এখন এগিয়ে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই নকশাল মুক্ত ভারতের দাবি কি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার এক নতুন যুগের শুরু, নাকি
এর গভীরে আরও কোনো রাজনৈতিক সমীকরণ লুকিয়ে রয়েছে? আপনাদের মতামত জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর বিশ্ব রাজনীতির এমন গভীর ও সহজ বিশ্লেষণ পেতে অবশ্যই টক টিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।